শস্য মেলা হচ্ছে, সেটাতে আসতে পেরে আমি নিজেকে সম্মানিত বোধ করছি। আমার পাশে অত্যন্ত শ্রদ্ধা জানাচ্ছি এবং সাক্ষ্যমণি বৌদ্ধ বিহারের এই জায়গায় এই যে মেলাটা হচ্ছে গত 3 বছর ধরে আমি যা শুনলাম, একটা জায়গায়, একটা এমন জায়গায় যেখানে আমরা নিজেকে খোঁজার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। যে খাদ্যের কথা আমরা বলছি, খাদ্য তো শুধু খাদ্য না, মানে অনেক সংস্কৃতিতে, বিশেষ করে সাধকদের সংস্কৃতিতে খাদ্যকে খাদ্য বলে না, কারণ খাদ্যটা একটা বাজে শব্দ, মানে ভক্ষণ করা। আসলে এটা বলে যে শরীরের সেবা করা। সাধুরা বলেন যে আমরা সেবা দিচ্ছি, মানে আমার শরীরকে যেহেতু টিকে থাকতে হবে, সেজন্য আমি শরীরে কিছু খাই যেটা নাকি আমার প্রয়োজন। সেজন্য আমরা এটাকে আধুনিক ভাষায় পুষ্টির প্রয়োজন বলি, আমিষের প্রয়োজন বলি, কিন্তু আসলে আমাকে বেঁচে থাকতে হলে কিছু খেতে হয় এবং সেটা আমাকে পাশাপাশি উৎপাদনও করতে হয়। আমি যদি বেঁচে থাকতে চাই সুস্থভাবে, তাহলে আমাকে কিন্তু সুস্থ খাবার খেতে হবে। আমি যে কোনো খাবার খেয়ে বেঁচে থাকতে পারবো না, কিংবা বেঁচে থাকলেও আমার ক্যান্সার হবে, কিডনি নষ্ট হবে, আমার লিভার নষ্ট হবে, আমার শরীরে কিছুই থাকবে না। তো সে ধরনের খাবারের জায়গা আমি মনে করি যে খাবারের যে উৎপাদন এখন যে শুরু হয়েছে আধুনিক উৎপাদনের নামে, আধুনিক কৃষির নামে, তার মানে কিন্তু আসলে সার দাও, কীটনাশক দাও, বীজটাকেও নষ্ট করে দাও। বীজ যেটা ছিল আমাদের আদি বীজ, সেই বীজটাকেও কিন্তু আমরা নষ্ট করে ফেলছি। তা আমি সেজন্য বলবো যে এখানে আসার আগেই আমরা ওখানে রুমে বসে কিছু নাস্তা করেছি। সেখানে কি ছিল? পাহাড়ি পেঁপে ছিল, সেখানে ছিল কলা পাতার পিঠা, আর ছিল স্যাংলা পিঠা, যেগুলো মানে আপনারা নিশ্চয়ই এখানে পাবেন। আমি লোভ দেখাচ্ছি, অসম্ভব মজা এগুলো পিঠাগুলো, এবং এগুলো খেতে যেমন স্বাদ, তেমনি এগুলো কিন্তু খুব, এখানে মানে কোনো তেল নাই, কোনো কিছু নাই। এটার যে রন্ধন প্রণালীটা ওই সাথে একই সাথে আদিবাসী খাদ্য, মানে আমি যদিও আদিবাসী শব্দটা ওভাবে ব্যবহার করতে চাই না, জাতিসত্তা, আমরা ক্ষুদ্র জাতিসত্তা বলবো, কিন্তু সেই আমাদের যে জাতিসত্তার যে নিজস্ব সংস্কৃতির নিজস্ব ব্যাপারগুলো আছে, আমরা নিজেরা কিভাবে উৎপাদন করি। ঢাকা শহরে হয়তো আপনারা এখানে বসে বুঝতে পারছেন না যে এর যে উৎপাদন প্রক্রিয়াটা, সেটাও কিন্তু অনেক মানে বাস্তবসম্মত এবং মানুষের জীবন জীবিকার সাথে জড়িত। তারা পরিবেশকে ধ্বংস করেন না, তারা সবকিছু রক্ষা করে করেন। আমি শুনছি যে আপনারা কাপ্তাই হ্রদের মাছও এখানে রাখবেন। আমার মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের একটা গুরুত্বপূর্ণ কাজ হলো কাপ্তাই হ্রদের মাছ রক্ষা করা, কারণ এখানে প্রায় 82 প্রজাতির মাছ পাওয়া যায় কাপ্তাই হ্রদে, যেটা নাকি একটা কৃত্রিম হ্রদ ছিল। শুরু করা হয়েছিল একটা কৃত্রিম হ্রদ হিসেবে, কিন্তু এখন এই কাপ্তাই হ্রদ কিন্তু একটা দেশীয় মাছের একটা ভান্ডার হয়ে আছে, এবং এটাকে রক্ষা করা আমাদের খুব দরকার। যদিও আমি জানি যে এখানে বেশ কিছু মাছ হারিয়ে যাচ্ছে, মানে সেগুলো আমি বলি, যেমন শিলন, দেশি সরপুটি, মোহনী বাটা, মধু পাবদা, ফাইসা, এই ধরনের মাছ কিন্তু প্রায় হারিয়ে গেছে। তো আমাদের মন্ত্রণালয়ের একটা কাজ হচ্ছে যে হারিয়ে যাওয়া মাছগুলিকে আবার ফিরিয়ে আনা, মাছের অভয়ারণ্য তৈরি করা এবং সেগুলোকে রক্ষা করা। তো কাজে আপনারা যেগুলো করছেন সেটার সাথে আমাদের কাজের একটা বড় সম্পর্ক, যে আমরা এটা রক্ষা করার চেষ্টা করবো। আরো যেটা জানলাম যে পাহাড়ি মুরগি এখানে থাকবে, তাই না? পাহাড়ি মুরগির অনেক কিছু ইয়ে হবে, সেটাও আমার মন্ত্রণালয়, আমার মন্ত্রণালয়ের এটা কাজ যে আমরা হাঁস, মুরগি, গরু, ছাগল এগুলো দেখছি, কিন্তু পাহাড়ি মুরগির ব্যাপারে আমি গতকাল একটু দেখছিলাম যে ঢাকা শহরে পাহাড়ি মুরগি সম্পর্কে কেমন জানে। তো সেটাতে দেখলাম যে তারা একটু বেশি আধুনিক ভাবে প্রচার করছে দোকানগুলো।
যেমন বলছে শুদ্ধ প্রোটিন প্যাকড। আরে বাবা, আমি মুরগি খাবো, মুরগির মাংস খাবো, এটা স্বাদ আছে এটা বললে হয়ে যায়। শুদ্ধ প্রোটিন প্যাকড, এটা কি আমি ক্যাপসুল খাচ্ছি নাকি? এরকম শব্দ, মাংস শুদ্ধ, শুধু একটা তাও ভালো লেগেছে, প্রাকৃতিক ভাবে প্রতিষ্ঠিত প্রচুর পুষ্টি। তার মানে আমাকে শহরের মানুষের কাছে বলতে হলে আমাকে এমন ভাষা ব্যবহার করতে হচ্ছে, শহরের মানুষদের মানে মানসিকতা এত নষ্ট হয়ে গেছে, তারা এই ধরনের শব্দ না পেলে ওই পাহাড়ি মুরগিকে মর্যাদা দেবে না। এটা আমি প্রতিবাদ জানাই। আমি মনে করি পাহাড়ি মুরগি, বিশ্বের যে মুরগি আছে সেই মুরগির একেবারে আদি উৎসস্থল হলো এই পাহাড় এলাকা। এবং সে এই পাহাড়ের যে আরো শুধু গলাছিলা মুরগি না, আরো অন্য অন্য মুরগিগুলো যেগুলো আছে এখান থেকেই যায়। তো কাজে এই পাহাড়ি মুরগি রক্ষা করা শুধু প্রোটিন প্যাকড বলে না, এটা ইটসেলফ একটা আমার বায়োডাইভার্সিটি, আমার প্রাণ বৈচিত্র্যের জন্য অত্যন্ত জরুরি। সেজন্য এই যে মেলাটা, এটা আমার কাছে কিন্তু খুব প্রতীকী অর্থে আপনারা তুলে ধরছেন যে আমাদের পাহাড়ি এলাকায় বা আমাদের যে জাতিগোষ্ঠীরা যে জীবনযাপন করেন, যেভাবে খাদ্য উৎপাদন করেন, সেটা যে কত প্রয়োজনীয় এবং সেটা রক্ষা করার কত দায়িত্ব, সেটা আজকে যারা মিডিয়া আসছেন আমি তাদেরকেও বলবো যে আপনারা এই বিষয়গুলোকে সরাসরি পাহাড়ি এলাকায় গিয়েও কিন্তু আরো প্রচার করতে হবে, কারণ এগুলো সম্পর্কে মানুষ জানে না। পাহাড়ি এলাকায় মানুষ যায় টুরিস্ট হিসেবে গিয়ে হয়তো কিছু খায়, কিন্তু টুরিস্ট হিসেবে বোঝা এবং দেশের নাগরিক হিসেবে এর প্রতি কর্তব্য বোধ করা আলাদা জিনিস। আমাদের বাংলাদেশের প্রতিটি নাগরিকের দায়িত্ব হচ্ছে আমাদের পাহাড় এবং অন্যান্য যেখানে আমাদের জাতিগোষ্ঠীরা আছেন, ক্ষুদ্র জাতিগোষ্ঠীরা আছেন, তাদের যে সাংস্কৃতিক ভাবে যে খাদ্যগুলো আছে সেগুলোকে টিকিয়ে রাখা। আমি একটু দুঃখের সাথে একটু বলছি যে পাহাড়ি এলাকায় তামাক কোম্পানি কিন্তু খুব গেছে, তাই না? পাহাড়ি এলাকায় তামাক কোম্পানি গিয়ে ওদের যে জুম চাষের জমি এবং অন্যান্য জমিগুলো সব নিয়ে তামাক চাষ করছে, এবং তামাক চাষ করতে গিয়ে যে ব্যাপক খাদ্য উৎপাদনের ক্ষতি হচ্ছে সেটা কিন্তু আমরা তুলে ধরা দরকার, এবং পাহাড়ি এলাকায় তামাক চাষের উপর নিয়ন্ত্রণ আরোপ করা দরকার। রাবারও যাচ্ছে, রাবার শিল্পটা ওখানে গেছে, যত এক্সোটিক মানে ক্ষতিকর, এটাকে বলে ক্যাশ ক্রপ। এটা ক্যাশ, এই ক্যাশ, বিষ ক্যাশ আমার দরকার কি? যে ক্যাশের মাধ্যমে বিষ উৎপাদন হয় সেই বিষের তো আমাদের, সেই ক্যাশের তো আমাদের দরকার